আসসালামু আলাইকুম সবাইকে। জোর করে ভালোবাসা গল্পের 9 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। প্রান্তিকের দেওয়া প্রস্তাবে আয়েশা বেগম বেশ খুশি। এত খুশি বোধহয় সে জীবনে আর কখনোই হয়নি। ঘন ঘন রাস্তার দিকে তাকাচ্ছে, কখন মনসুর আলী বাড়িতে আসবে আর সেই খুশির প্রস্তাবটা দেবে। খুশিতে মন বড্ড অস্থির আয়েশা বেগমের। মনসুর আলী আসতে দেরি দেখে আয়েশা বেগম রজনীর ঘর ঝাড়ু দিচ্ছে আর রজনীকে বলছে, তোর বাপের কি এত কাজ কাম পড়ছে রে মা? আজকাল যেন দুনিয়ার সব থেকে কাম করতেছে। রজনী খাটে বসে আছে, দুপা মেলে দিয়ে রাগে চোখে নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা তুমি বা আজ এত বাবার খোঁজ নিচ্ছ কেন বুঝলাম না। জীবনে তো দেখি না বাবার জন্য এত উতলা হতে। আয়েশা বেগম বলল, অন্যদিন আর আইস একদিন না, আজকা বিশেষ কারণ আছে। আয়েশা বেগমের চোখ মুখে আনন্দের ঝলকানি। রজনী আবারও বলল, আম্মা ওই ছেলে বিয়ের প্রস্তাব দেওয়ার পর থেকে তুমি যেন খুশিতে মাটিতে পা ফেলছো না, কিন্তু কেন? আয়েশা বেগম বলল, কারণ আমার স্বপ্নতেও আসিল না যে এই একখান পোলা আমার মাইয়ার জন্য বিয়ের প্রস্তাব দিব। রজনী বলল, কেমন পোলা আম্মা? একটা গুন্ডা মাস্তান বেয়াদব ছেলের বিয়ের প্রস্তাবে এইভাবে খুশি হওয়ার কি আছে? আয়েশা বেগম বলল, প্রান্তিক খারাপ পোলা। তোমার এইসব আজে বাজে কথা কে কইছে মা? তোমার বাজান কোনোদিনও মানুষ চিনতে ভুল করে নাই। তুমি তো জানোই তোমার বাজান যেটা বলে ওইটাই আমি মনে প্রাণে বিশ্বাস করি খুব। তোমার বাজান হলো আমার প্রথম চক্ষু। সে দেখার পর যেটা ভালো বলে আমিও সেটাই বিশ্বাস করি মন প্রাণ দিয়ে, আর এই বিশ্বাসেই আমি ঠকি নাই। তোমার বাজান যেদিন বলেছে প্রান্তিক ভালো পোলা, সেদিন থেকেই আমার খুব পছন্দ। আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহরে ডাইকা কইছি, আল্লাহ আমার মায়ের লাইগা ভালো একখান পোলার সন্ধান দাও। নামাজের মাঝে আমার প্রান্তিকের কথাও মনে উঠেছে। রজনী বলল, আমি আল্লাহকে ডাকি যেন এই ছেলে আমার থেকে 70 হাত দূরে থাকে, আর তুমি আল্লাহকে ডাকো যে এই ছেলের সাথে আমার বিয়ে হয়। বড় লোক ছেলে দেখে কি মাথা একেবারে গেছে আম্মা? আমি সুজা বলে দিচ্ছি, এই ছেলের সাথে আমার বিয়ে দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আয়েশা বেগম বলল, তোমার বাজান যা ভালো বুঝবে তাই হবে। তুমি এমন বিয়া নিয়ে মুরব্বীর লোকে তর্ক করছো কেন? আমার মাইয়া তো এমন আসিল না। রজনী বলল, তোমার মেয়ে এখন বড় হয়েছে আম্মা, একটু হলেও নিজের ভালো বুঝে। আয়েশা বেগম বলল, বাপ মায়ের থেকে সন্তান কোনোদিন নিজের ভালোবেসে বুঝে না মা। রজনীর কখনো মারামারি করা গুন্ডা টাইপ ছেলে পছন্দ নয়। তাছাড়া প্রান্তিকের অনেক মেয়ের সাথেই মেলামেশা করেছে। মাত্র 2-3 বার সাক্ষাতেই 2টা মেয়ে কল দিয়ে কিসব বিশ্রী কথা বলছে। হঠাৎ এমন চরিত্রের একটা ছেলের সাথে বিয়ের কথা শুনে রজনীর শরীরের মাঝে বাজে এক শিহরণ বয়ে গেল। চোখ বন্ধ করে কল্পনা করলো, প্রান্তিকের বিছানায় রোজ রোজ ভিন্ন ভিন্ন নারী, আর সে তার জীবনসঙ্গী হিসেবে এমন ছেলেকে ভাবতেই পারে না। তার উপর মারামারি তো আছেই। ভালোর জন্য হোক আর খারাপের জন্য হোক, মারামারি করবে কেন? মানুষের গায়ে হাত দিতে যার হাত কাঁপে না, তার হৃদয়ে দয়া মায়া কি করে সম্ভব? প্রান্তিকের চামচা যে সত্য কথা বলেছে তারই বা কি প্রমাণ? প্রান্তিক নিখুঁত অভিনয়ের ছেলে, এমন ভাবে এসে বিয়ের প্রস্তাব দিল যেন সে সত্যি সত্যি ভীষণ ভালোবেসে ফেলেছে। অথচ এর জীবনে একাধিক নারী আর নারী। বড় লোকের ছেলে এইভাবে কয়টা বিয়ে করবে তার ঠিক নেই। যেভাবে নিখুঁত অভিনয় করতে পারে, যে কোনো মেয়ে গলে গিয়ে বিশ্বাস করবে তার ভালোবাসা সত্য। লাস্ট দিন কলেজে একটা মেয়ের পাশে বসেছিল রজনী। মেয়েটাকে দেখে মডেলের মতো দেখায়। হঠাৎ করে প্রান্তিকের আলোচনা তুলেছিল পাশে বসে থাকা মেয়েটার সাথে। রজনী উকি মেরে দেখছে প্রান্তিকের ছবি, দেখাদেখি করছে আর বলছে, অনেকদিন ধরে আমার পেছনে ঘুরছে, বাট পাত্তা দিচ্ছি না, আর একটু ঘুরিয়ে নিই তারপর রাজি হব। সেখান থেকে রজনীর মেজাজ আরো খারাপ। প্রান্তিককে আর সহ্য করতে পারছে না। মা মেয়ের এক প্রকার ঝগড়া শুরু হলো এই বিয়ে নিয়ে। রজনী বলে উঠলো, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো আম্মা, তুমি যদি বাবাকে এই ছেলের প্রস্তাবে কিছু বলো। এর মাঝে প্রিয়তার আগমন। প্রিয়তা রজনীদের বারান্দায় উঠতে উঠতে বলল, বাড়ি ছেড়ে চলে যাবি বুঝতে পেরে আমি নিতে এসেছি। অচেনা এক মেয়েকে দেখে আয়েশা বেগম বেশ কৌতূহল হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কেডা মা? আসলে চিনি নাই, আগে তো দেখি নাই। রজনী কঠিন কণ্ঠে জবাব দিল, আমার বেস্ট ফ্রেন্ড, যার কথা বলি তোমাদের, ওর নাম প্রিয়তা। প্রিয়তার পোশাক দেখে আয়েশা বেগম বুঝতে পারলো অত্যন্ত ধনী পরিবারের মেয়ে। যদিও প্রিয়তার ব্যাপারে আগেই রজনীর মুখে অনেক শুনেছে। আয়েশা বেগম অমায়িক হাসি দিয়ে বলল, আসো মা, বসো, গরিবের বাড়িতে আইসো। প্রিয়তা বলল, সি সি, এসব কি বলছেন আন্টি? এটা আমার নিজেরই বাড়ি, গরিব বড় লোকের কোনো ব্যাপার নেই। আয়েশা বেগম বলল, তোমার বান্ধবী রাগ করেছে, একটু বুঝাও না মা। প্রিয়তা বলল, কি নিয়ে আন্টি? আয়েশা বেগম বলল, খুব সুন্দর একখান বিবাহের প্রস্তাব আইছে, কিন্তু সে রাজি না। প্রিয়তা বলল, আচ্ছা আন্টি, আজ আমার জন্মদিন, ওকে আমার সাথে আমার বাড়ি নিয়ে যাই। কিন্তু আজও থাকবে আমার সাথে, আমি রাতে ভালোভাবে বুঝাবো। আয়েশা বলল, নিয়ে যাও, কিন্তু রাইতে থাকার দরকার নাই, ওর বাজান অনেক চিন্তা করবো, একটা মাইয়াই তো। প্রিয়তা বলল, আপনি চিন্তা করবেন না আন্টি, আমি অক্ষত অবস্থায় আপনার মেয়েকে ফিরিয়ে দিয়ে যাব। আয়েশা বেগম বলল, বুঝছি মা, কিন্তু ওর বাপ না এলে আমি অনুমতি দেই কেমনে মা? প্রিয়তা বলল, আঙ্কেলের ফোন নাম্বারটা দিন আন্টি, আমি ফোন দিচ্ছি। আমার বাড়ি এই গ্রামেই, কিন্তু এখন শহরে থাকি আমরা। আমার বাবার কথা শুনলে আঙ্কেল কিছুই বলবে না। আয়েশা বলল, ঠিক আছে, কিন্তু আমি রান্না করব, তুমি খেয়ে দিয়ে একেবারে ওকে নিয়ে যাবা। প্রিয়তা বলল, আজ না আন্টি, দেরি হয়ে যাবে, ওকে রাখতে আসবো, সেদিন খাবো। আয়েশা বেগম রজনীকে বলল, যাও মা, সাবধানে থাকো, কিন্তু গিয়ে তোমার বাবার নাম্বারে ফোন দিও। রজনী রেডি হচ্ছে, একটা 3 পিস পরলো আর সঙ্গে একটা শাড়ি নিল, অনুষ্ঠানের সময় পরবে বলে। প্রিয়তার হাতে একটা ফটো ফ্রেম দিয়ে বলল, তোদের বিয়ের পর এটাই তোর আর ভাইয়ার কাপল ছবি রাখবি, আমার তরফ থেকে সামান্য উপহার। প্রিয়তা ফটো ফ্রেমটা হাতে নিয়ে সেখানে তার আর শ্রাবণের ছবি কল্পনা করে খুশিতে বুকের সাথে জড়িয়ে ধরলো। তারপর রজনীকে জড়িয়ে ধরে বলল, ইস, তোকে যদি আমার ভাইয়ের সাথে বিয়ে দিতে পারতাম না, তোকে দিয়ে আমার আর ওর বিয়ের জন্য ভাইয়াকে পটিয়ে ফেলতাম। রজনী
রজনী বলল যাচ্ছি তো তোদের বাড়ি, আর আসবো না, তোর ভাইয়ের বউ হিসেবে থেকে যাব। প্রিয়তা বলল ইয়া আল্লাহ, এই দোয়া তুমি কবুল করো প্লিজ, ভাইয়ার মন থেকে সেই মেয়েকে তুলে নাও। রজনী বলল কোন মেয়ে? প্রিয়তা বলল ভাইয়া যেন কার প্রেমে পড়ে আদো পাগল হয়ে গিয়েছে, এখন সেই মেয়েই লাগবে। প্রিয়তা বলল যাক, অগ্রিম একটা ছেঁকা খেলাম, তোর মুখে তোর ভাইয়ের প্রশংসা শুনে আমি বেশ ক্রাশ ছিলাম, কিন্তু আফসোস প্রকৃতি শূন্য অবস্থায় রাখে না কখনো, অন্য কেউ জায়গা দখল করে নিয়েছে। প্রিয়তা বলল থাক, দুঃখ পাস না, নসিবে থাকলে হবেই। রজনী বলল তবে তোর ভাইয়াকে দিয়ে একজনকে টাইট দেবো বুঝলি, প্রয়োজনে ঘুষ লাগলে দেবো। প্রিয়তা বলল ঘুষ না, আমার ভাইয়াকে একটা সিগারেট গিফট করলে সে হ্যাপি হবে। আবার প্রান্তিকের কথা মনে পড়লো রজনীর, পৃথিবীর সব মারামারি করা ছেলেরাই কি সিগারেট প্রিয়? রজনী মজা করে বলল প্রিয়তা তাহলে তোর ভাইয়াকে আমি সিগারেট গিফট দেই। প্রিয়তা বলল আরে দারুণ আইডিয়া, শোন একটা সিগারেট নিয়ে সুন্দর করে গিফট পেপার দিয়ে মুড়িয়ে নিয়ে যাব, তুই আমার ভাইয়াকে দিয়ে বলবি ভাইয়া আপনার জন্য গিফট এনেছি। রজনী বলল আমাকে যদি কিছু বলে আমি এসব পারবো না। প্রিয়তা বলল আরে কিছুই বলবে না, দারুণ মজা হবে। এরই মাঝে বাড়িতে শীষ দিতে দিতে প্রবেশ করলো রজনীর ভাই, আজ কদিন বাদে ফিরলো তার ঠিক নেই। বাড়িতে ঢুকেই দেখলো আম্মা, ও আম্মা। আয়েশা বেগম অগ্নিমুডে এসে দাঁড়িয়ে বললেন কেডা তোমার আম্মা? রজনীর ভাই বলল রাগ করেছো নাকি আম্মা? আয়েশা বেগম বলল তোমার মতো পোলা পেটে ধরেছি, এতে তো আমার খুশিতে গদগদ থাকার কথা, একদিন কোথায় ছিলে? বাবু বলল বন্ধুদের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম আম্মা, রফিক রেডিয়ে তো খবর দিয়েছিলাম, খবর পাওনি? আয়েশা বেগম বলল তোমার আব্বা অনেক রেগে আছে কিন্তু। বাবু বলল রেগে থাকুক আর যাই করুক, আমাদের কিছু টাকা লাগবে, তুমি চেয়ে দিও। আয়েশা বেগম বলল টাকার নাম নিলে ঝাড়ুর বাড়ির অভাব হবে না। এরই মাঝে প্রিয়তা আর রজনী ঘর থেকে বের হলো। রজনীর ভাইয়ের নাম বাবু। বাবু বলল আম্মা কে এটা? আয়েশা বেগম বলল রজনীর বন্ধু, রজনীকে নিতে এসেছে। প্রিয়তা উঠানে নামতেই বাবু প্রিয়তাকে অপমস্তক তাকিয়ে দেখলো, রজনীর ভাইকে দেখেই বলল তোমার বাড়ির কথা মনে পড়ছে? প্রিয়তা বলল ইনি কে রজনী? রজনী বলল আমার ভাইয়া। প্রিয়তা হাসি মুখে বলল ভাইয়া ভালো আছেন? বাবু বলল হ্যাঁ, তুমি কেমন আছো? বাবুর চাহনি খুব বাজে, খুব বাজেভাবে চোখে প্রিয়তাকে দেখছে। প্রিয়তার খুব একটা সুবিধার লাগলো না বাবুর দৃষ্টি। প্রিয়তা জানেই না প্রিয়তাকে ডিস্টার্ব করার জন্য বাবুকে প্রান্তিক কিভাবে মেরেছিল, কিন্তু বাবু ঠিকই চিনেছে। মনে মনে আরো একবার টার্গেট করে নিল প্রিয়তাকে। আর এদিকে বিকালের দিকে প্রিয়তা রজনীকে নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করলো। এত বড় বিলাসবহুল বাড়ি রজনী আগে দেখেনি, চারিদিকে কত সুন্দর আর চকচকে। আঞ্জুমান চৌধুরী প্রিয়তার সাথে রজনীকে দেখেই বুঝতে পারলো প্রিয়তার বান্ধবী। হাসি মুখে রজনীর কাছে এসে রজনীর মাথায় হাত বুলিয়ে বলল কেমন আছো মা? রজনী বলল জি আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? আঞ্জুমান বলল ভালো আছি মা, যাও রেস্ট নাও। প্রিয়তা রজনীকে তার রুমে নিয়ে গেল, ফ্যান ছেড়ে দিয়ে খাটের উপর বসলো। রজনীকে খুব অস্থির দেখাচ্ছে। সে প্রিয়তাকে বলল তোর ভাইয়া কই? আমি সেই বেয়াদবের কথা শেয়ার না করলে শান্তি পাচ্ছি না। প্রিয়তা বলল আচ্ছা চল ভাইয়া রুমে নিয়ে যাচ্ছি, আর গিফট বক্সটাও দিবি কিন্তু। রজনী বলল আমি পারবো না। প্রিয়তা বলল না দিলে আমার ভাইয়া কাজ করে দিবে না কিন্তু। রজনী বলল আচ্ছা দিব। রজনীর হাতে লাল গিফট পেপার দিয়ে মোড়ানো এক প্যাকেট বেনসন সিগারেট, বেশ নার্ভাস দেখাচ্ছে তাকে, চোখে মুখে চিন্তার ছাপ দৃশ্যমান। প্রিয়তার ভাই সম্পর্কে যা শুনেছে তাতে প্রান্তিকের থেকেও ভয়ঙ্কর মনে হচ্ছে। চেনা জানা নেই, এইভাবে সিগারেট দিলে যদি কিছু বলে। রজনী কাচুমাচু চোখ মুখ নিয়ে প্রিয়তাকে বলল আমি পারবো না রে, খুব ভয় হচ্ছে, যদি কিছু বলে। প্রিয়তা বলল আচ্ছা আমি তো বললাম কিছুই বলবে না, তুই শুধু একটা ভাইয়ার সামনে ধরে বলবি আপনার জন্য গিফট নিয়ে এসেছি ভাইয়া, তারপর নিজের সমস্যার কথা বলবি, চল আমার সাথে। প্রিয়তা রজনীকে টানতে টানতে নিয়ে গেল প্রান্তিকের রুমের সামনে। প্রিয়তা খুব করে চাইছে তার ভাইয়ের জন্য রজনীকে দেখেই পছন্দ হয়ে যায়, রজনীর মুহে যেন আটকে যায়, সেই মেয়েকে যেন ভুলে যায়। প্রান্তিকের রুমের সামনে গিয়ে প্রিয়তা বলল ভাইয়া ভেতরে আছো? প্রান্তিক বলল হ্যাঁ আছি। প্রিয়তা বলল আসবো? প্রান্তিক বলল পারমিশন কেন নিতে হচ্ছে? প্রিয়তা বলল ভদ্রতা দেখাচ্ছি, সাথে আমার বান্ধবীও আছে, ও তোমার সাথে একটু দেখা করবে, কথা বলবে। প্রান্তিক বলল কি কথা? প্রিয়তা বলল শুধু কথা নয়, তোমার প্রিয় জিনিস গিফটও এনেছে, ওর একটা কাজ আছে করে দিও। প্রান্তিক বলল আমার প্রিয় গিফট মানে? প্রিয়তা বলল হ্যাঁ। বলে প্রিয়তা প্রান্তিকের ঘরের দরজা একটু আলগা করলো আর রজনীকে ঘরের ভেতর ধাক্কা মারলো। প্রান্তিকের 3 কোয়ার্টার পরা খালি গায়ে বুঝতে পারলো ঘরে অচেনা একটি মেয়ে প্রবেশ করেছে। দ্রুত উঠে উল্টাপাল্টা দিকে ঘুরে শার্ট নিয়ে গায়ে দিয়ে বোতাম লাগাতে শুরু করলো। রজনী এমনিতেই ভয়ে নার্ভাস হয়ে আছে, এদিক সেদিক কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে দাঁড়ালো, চোখ দুটো একদম ফ্লোরের দিকে নিবদ্ধ। কি করবে, কিভাবে কি শুরু করবে বুঝতে পারছে না। হাতে গিফট ধরে রেখে কাচুমাচু সুরে নার্ভাস অবস্থায় নিচু সুরে বলতে শুরু করলো ভাইয়া প্লিজ, আপনি আমার বড় ভাইয়ার মতো, আমার একটা উপকার করে দিন প্লিজ। একটা গুন্ডা ছেলে আমার পিছু লেগেছে, চরিত্র খারাপ, একাধিক মেয়ের সাথে রিলেশন, এমনকি কলেজে আমার এক ক্লাসমেটের পেছনে ঘুরছে, এসব করেও আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমার মা বাবাও সে বিয়েতে রাজি, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, প্লিজ ভাইয়া আমাকে আপনি বাঁচান, এই মুহূর্তে আপনি ছাড়া আর কেউ নেই, প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না, আমি আপনার জন্য গিফট এনেছি। রজনীর কণ্ঠস্বর প্রান্তিকের কানে যেতেই সমস্ত শরীর যেন ঝিম ধরে গেল প্রান্তিকের। সে কি পেছনে তাকাবে নাকি তাকাবে না? সে যার কণ্ঠস্বর ভাবতে সত্যিই কি সে দাঁড়িয়ে আছে? সে কি ঠিক শুনলো নাকি সারাক্ষণ রজনীর ভাবনায় বুদবুদ থেকে এখনো ভ্রম থেকে মনে হচ্ছে এটা রজনীর কণ্ঠ? রজনী কাপা কাপা কণ্ঠে গিফট বক্সটা প্রান্তিকের দিকে এগিয়ে দিয়ে বলল নিন ভাইয়া।
প্রান্তিক ঘুরে দাঁড়ালো, এবার শার্টের উপরে 2টা বোতাম খোলা, বাকিগুলো কেবল লাগাচ্ছিল। প্রান্তিক ঘুরে দাঁড়িয়ে রজনীকে দেখতেই অবাক হলো। প্রান্তিক অবাকের চেয়ে যেন বেশি খুশি হলো, কিন্তু রজনী সে প্রান্তিককে দেখে চমকে উঠলো। আত্মা যেন উড়ে গেল, বুকের মাঝে ভয়ানক গতিতে হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে। তার সমস্ত শরীর যেন কাঁপাকাঁপি শুরু করলো, এখনই পড়ে যাবে। আজকের মতো এত ভয়ঙ্কর পরিস্থিতি তার জীবনে কখনো আসেনি। ভয়ে ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। রজনীকে এত বেশি ভয় পেতে দেখে প্রান্তিক শার্টের হাতা গোটাতে গোটাতে ফিক করে হেসে দিল, আর এক হাতে 5 আঙ্গুল রজনীর সামনে মেলে ধরে বলল, প্লিজ কুল মাই ডিয়ার সুইট হার্ট রজনীগন্ধা, এত ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু বলবো না, কিছু করবো না, এইটুকু ভদ্রতা আমার আছে। বিয়ের আগে হবু বউকে আদর করা যাবে না। রজনী আস্তে আস্তে পেছনের দিকে পা নিচ্ছে। এই রুম থেকে বেরোতে পারলে সে এই বাড়ি থেকে এখনই পালাবে। প্রান্তিক আবারও হাসলো, হেসে মাথা দোলালো, রহস্যময় হাসি দিয়ে বলল, তুমি কি চাইলেই পালাতে পারবে রজনীগন্ধা? প্রান্তিক চৌধুরীর কাছ থেকে পালিয়ে যাওয়া কি এতটাই সোজা? রজনী বলল, দেখুন আমি বাড়ি যাব। প্রান্তিক বলল, তোমার বাড়িতে আছো, 2 দিন পর এই বাড়িতে তোমার হবে। এই যে রুমটা দেখছো এটা তোমার হবে। রজনী কেঁদে দিয়ে বলল, আমাকে যেতে দিন। প্রান্তিক বলল, যেতে দেবো, বাট আমার জন্য কি গিফট এনেছো দেখি। রজনীর হাত কাঁপছে। প্রান্তিক রজনীর কাপা হাত দুটো চেপে ধরলো। রজনী আরো বেশি ভয় পেয়ে খুব জোরে কেঁপে উঠলো। প্রান্তিক ঠান্ডা কণ্ঠে বলল, তোমাকে এভাবে ভয় পেতে দেখলে ইচ্ছা করে বুকের সাথে জড়িয়ে ধরে সব ভয় দূর করে দিই। তুমি আমাকে কেন ভয় পাও রজনীগন্ধা? তোমার চোখে আমি ভয় নই, প্রেম আর ভালোবাসা দেখতে পাই। রজনী তখনও ভয়ে কাঁপছে। প্রান্তিক আবারও ঠান্ডা মেজাজে বলল, এভাবে ভয় পেলে কিন্তু আমি ডিরেক্ট হাক করে দিব। স্বাভাবিক হও, তোমাকে আমার সাথে স্বাভাবিক হতে হবে, না হলে সংসার করবে কিভাবে, আমাকে ভালোবাসবে কিভাবে? এই ভয় নিয়ে কি আর ভালোবাসা হয়? রজনী স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। প্রান্তিক রজনীর হাত থেকে বক্সটা নিয়ে খুলে দেখলো সিগারেট। প্রান্তিক হো হো করে হেসে উঠে বলল, সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারো? রজনী মাথা দুলিয়ে বলল, না। প্রান্তিক সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে 2 ঠোঁটের মাঝে চেপে ধরলো। টেবিল থেকে লাইটার এনে রজনীর হাতে দিল। নিজে রজনীর 2 হাতে ধরে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরালো। সিগারেটের এক টান দিয়ে রজনীর সামনে থেকে সরে দাঁড়ালো। ঘরের পেছনে দরজা খুলে ধোঁয়া সেদিকে উড়িয়ে দিল। তারপর হাত দিয়ে মুখের কাছ থেকে ধোঁয়া সরানোর চেষ্টা করলো। সিগারেট আর এক টানও দিল না। দেয়ালে চেপে ধরে আগুন নিভেলো। আগুন নিভে সিগারেটটা আবারও প্যাকেটে এনে রেখে দিল। রজনী প্রান্তিকের ভাবসাব কিছুই বুঝতে পারলো না। সিগারেট ধরালো, আবার তার থেকে খানিক দূরে গিয়ে ধোঁয়া উড়ালো, আবার সেই সিগারেট এনে প্যাকেট রেখে দিল। রজনীর ভাবনা কাটার আগেই প্রান্তিক বলল, আমি কি একমাত্র প্রেমিক যে প্রেমিকার কাছ থেকে সিগারেট গিফট পেয়েছি? এই সিগারেট আমি জাদুঘরে রেখে দিব। বলে প্রান্তিক আলমারি খুলে সিগারেটের প্যাকেট রাখলো। এরপর রজনীর হাত ধরে নিয়ে নিজের নরম বিছানায় বসালো। নিজে একটা টুল টেনে এনে রজনীর সামনে বসলো। তারপর জিজ্ঞেস করলো, এখন বলো কাকে মারতে চাও? কে তোমাকে ডিস্টার্ব করছে সুইট হার্ট? কার এত সাহস? জাস্ট নাম বলো। রজনী এখনই কেঁদে দেবে ভাব। প্রান্তিক চৌধুরীকে মারতে হবে তাই তো? ওকে মেরে দেব। রজনী এমন বাজে সিচুয়েশনে পড়েছে যে কি বলবে বুঝতে পারছে না। প্রান্তিক হেসে বলল, তোমার কি আমাকে মারতে মানুষ ভাড়া করা লাগে? তুমি একবার হেসে দিলেই তো আমি একদম শেষ। তো ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্তই। তো পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।